আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি জানালেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। মিয়ানমারে অভ্যন্তরীণ সংকটকে প্রত্যাবাসনের সুযোগ মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় রাশিয়া। বিএনপি মহাসচিব রুশ রাষ্ট্রদূতের বৈঠকে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ। সংসদের মেয়াদ 5 বছর রাখতে 12 দলীয় জোটের সুপারিশ। ঐক্যমত্য কমিশনের একার পক্ষে দলগুলোর মধ্যে মতৈক্য প্রতিষ্ঠা সম্ভব নয় মন্তব্য। দুই উপদেষ্টা পিএসপিও এবং এনসিপি নেতার বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা। এবং কুয়েটে 2 মাসের বেশি সময় পর শিক্ষা কার্যক্রম শুরুর কথা থাকলেও পাঠদান বিরতিতে শিক্ষকরা। লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নিউ মেক্সিকোতে উত্তর আমেরিকার পাও উৎসবের খবর। ঘুরব Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করবে না বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা, অন্যদিকে বাংলাদেশের আশ্রয়ে বাস্তুহারা 11 লাখের বেশি রোহিঙ্গা পুরো অঞ্চলকে করেছে অনিরাপদ। তৈরি হয়েছে ভূরাজনৈতিক সংকট। তার উপর নতুন করে প্রতিদিন গড়ে 30 জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সব মিলিয়ে গত কিছুদিনে অনুপ্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার ওপর কৌশলগত প্রভাব ও সমাধানের পথ নিয়ে আলোচনায় বক্তারা শোনালেন শঙ্কা আর সম্ভাবনার কথা। রাখাইনে আরাকান আর্মির প্রভাব নিয়েও মিশ্র প্রতিক্রিয়া বক্তাদের। আমরা বেশ জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কেননা মিয়ানমারে এখন 3টা ভিন্ন পক্ষ এবং তারা আলাদা চরিত্রের। সবাই গুরুত্বপূর্ণ। ইতিহাস বলছে জাতিগত সংকটের সমাধান শান্তিপূর্ণ হয় না। বাংলাদেশ পাকিস্তানের মধ্যেও হয়নি। তাহলে এটাই কি সেই সংঘাত যেটা মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান দেবে? এটাই কি সেই সুযোগ? হয়তো এটাই সুযোগ, যার মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার পুনঃস্থাপিত হবে। বক্তারা মানবিক করিডোর ইস্যুকে বাংলাদেশের জন্য প্রথম ভূরাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখছেন। আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি। মানবিক করিডোর নিয়ে আমাদের কোনো চুক্তিও হয়নি। তারা করিডোরের অনুরোধ করেছে, আমরা পরিষ্কারভাবে জানিয়েছি এটা মানবিক করিডোর নয়। করিডোর ভিন্ন ব্যাপার। পরে তারা একে মানবিক চ্যানেল হিসেবে সংজ্ঞায়িত করেছে, যা কিনা সম্পূর্ণ ভিন্ন। আরাকান আর্মিকে সীমান্তের ওপরে নতুন প্রতিবেশী হিসেবে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেদের সীমান্ত রক্ষার তাগিদ দেন। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রেগোরিভিচ খোজিন বলেছেন, রাশিয়া চায় বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে, এই অঞ্চল কোনোভাবে অস্থিতিশীল না হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত কথা বলেন। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবার মতো রাশিয়াও নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়। পরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত
বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন রাহুল রায়। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে বিএনপি। রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। ঘণ্টাখানেক বৈঠক শেষে বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু রাশিয়ান নয়, যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে, এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। তো স্বাভাবিকভাবে তারা অপেক্ষা করছে সবাই নির্বাচনের জন্য, নির্বাচিত সরকারের জন্য। আমির খসরু জানান এই অঞ্চলে স্থিতিশীলতা চায় রাশিয়া। সকলের তো কনসার্ন আছে যে সবাই এই এলাকায় একটা স্টেবিলিটি চায়। এই কেউ চায় না যে এটা ভৌগোলিক একটা আমাদের জিও স্ট্র্যাটেজিক যে বিষয়টা আছে এটা যাতে স্টেবিলিটিটা যাতে অব্যাহত থাকে, এটা সকলের ইন্টারেস্টে সকলে চায়। বিকেলে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সেনইচি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম ভুল করতে পারে, কিন্তু গণমাধ্যমকে আক্রমণ করার হুমকি গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি বলেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনায় সম্পাদকরা বলেন, বর্তমান সূচকে কয়েক ধাপ এগুলেও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। বাকিটা জানাচ্ছেন পরাগ আজিম। সম্পাদক পরিষদের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। সম্পাদক, সিনিয়র সাংবাদিকরা ছাড়াও অংশ নেন রাজনীতিবিদরা। আলোচনায় সম্পাদকরা বলেন, গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমের স্বাধীনতা দরকার। সারা পৃথিবীতে গণমাধ্যমের স্বাধীনতার তালিকায় কয়েকশো দেশের অনেক নিচে অবস্থান করছে। এটা শুধু যে এই দেশের গণমাধ্যম কর্মীদের জন্য লজ্জাজনক, শুধু তাই নয়, এই দেশের যারা রাজনীতিক, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের জন্য এটা কোনো অবস্থায় গৌরবের হতে পারে না। চাকরি যায় সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা, জানি না আমি কাকে দায়ী করবো এর জন্য। শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। তবে এখন যে ব্যাপারটা আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি সেটা হচ্ছে যে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? আলোচনায় রাজনীতিবিদরা বলেন, গণমাধ্যমকে তারা স্বাধীন দেখতে চান, তবে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা কাম্য নয়। মিডিয়ার ভিতরে যে ফেসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয়, জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে, কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। এখন আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সিনিয়র সাংবাদিকরা বলেন, কাঠামোগত কারণেই সোশ্যাল মিডিয়ার চাইতে গণমাধ্যমের নির্ভরযোগ্যতা বেশি। মানুষের সেই আস্থার জায়গাটি আরো উন্নত করার সুযোগ সাংবাদিকদের রয়েছে। এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে রাস্তায় নিরাপত্তার জোরদারের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুপুরে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার দেশে ফিরবেন। সকাল
10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আসা যাওয়ার পথটা যেন সুগম হয় এবং এখানে এয়ারপোর্ট থেকে তার বাসা অবধি যাতায়াতটা যেন সুশৃঙ্খলভাবে হয়, সেক্ষেত্রে আমাদের যে নিয়মিত পুলিশি কার্যক্রম থাকে তার বাইরে জনসমাগম এবং অন্যান্য ব্যবস্থা বিষয়গুলো বিবেচনা করে আমরা প্রয়োজনীয় অতিরিক্ত জনবল নিয়োগ করব। এর বাইরে ট্রাফিক ব্যবস্থাপনা সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ থাকবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেছেন তারা 25 বছরের কম বয়সীদের সংসদ সদস্য পদে নির্বাচন করার বিপক্ষে। 17 বছর বয়সে ভোটার হওয়ার নির্বাচন কমিশনের সুপারিশেও জোটের সমর্থন নেই। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন এককভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো ঐক্যমত্য গঠন করতে পারবে না। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রোববার সকালে 24তম দল হিসেবে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসে 12 দলীয় জোট। জোটের 13 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রের 5টি খাতের সংস্কার প্রস্তাব নিয়ে 4 ঘণ্টার দীর্ঘ আলোচনা চালায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম অভিযোগ করেন কমিশনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা 24 ঘণ্টায় পুরো বাংলাদেশ বদলে দিতে চায়। তিনি বলেন অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বাদ দিয়ে ন্যূনতম ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা জরুরি। এনসিপিকে ডেকেছেন, ঠিক আছে, আমরা মেনে নিলাম। পরবর্তীকালে এখন যে নতুন রাজনৈতিক দলগুলো ব্যাগের ছাতার মতো গজিয়ে উঠছে, আপনারা তাদেরকে ডেকে অন্তত রাজনীতিকে কলুষিত করবেন না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন, এত উচ্চাকাঙ্ক্ষা চিন্তা করছেন যে মনে হচ্ছে যে 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশকে ওনারা বদলিয়ে দেবেন। বিকেলে আলোচনায় অংশ নেন সমাজতান্ত্রিক পার্টি। যত প্রকার আইনগত এবং বৈধ কার্যক্রম আছে সেখানে আমরা তাদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন শুধু কমিশনের পক্ষে এককভাবে ঐক্যমত্য তৈরি করা সম্ভব নয়। জাতীয় ঐক্যমত তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, আজকে আমাদের সাথে যারা কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনায় এগিয়ে আসা এবং সহযোগিতার আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। গোয়েন্দা অনুসন্ধানের পর এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের প্রিয় তুরহিন ফারাবি এবং সাবেক সমন্বয় এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। দেখুন রোকসানা আমিনের রিপোর্টটি। তদবির বাণিজ্য সহ শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত 22 এপ্রিল প্রজ্ঞাপন জারি করে অব্যাহতি দেওয়া হয় যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের প্রিয় ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়। শুধু তারাই নয়, নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং এনসিটিভির পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে ইতোমধ্যে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে। নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া 2 উপদেষ্টার এপিএস, পিও এবং এনসিপির যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। 2জন উপদেষ্টা যে এপিএস, পিএস এবং সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর বাইরে মামলা হয়েছে বেশ কটি। জনাব রঞ্জিত কুমার তালুকদার, সাবেক সদস্য, বর্তমানে অবসরপ্রাপ্ত, টেক্সাস আপিলেট ট্রাইব্যুনাল, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে
অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মুর্শিদ আলমের বিরুদ্ধে মামলা ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও তার স্ত্রী দিলরুবা আলীর বিরুদ্ধে মামলার অভিযোগ দিয়েছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন। কুয়েটের শিক্ষক লাঞ্ছনের বিচার না হওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। সকাল থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, শিক্ষক সমিতির সিদ্ধান্ত মোতাবেক এখনও পাঠদান করার পরিস্থিতি তৈরি হয়নি। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় 6 দফা দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা। এরকম পরিস্থিতিতে 25 ফেব্রুয়ারি একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন 14 এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় 4 মে একাডেমিক কার্যক্রম শুরু এবং 2 মে হল খোলার ঘোষণা দেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা 15 এপ্রিল মঙ্গলবার তালা ভেঙে হলগুলোতে প্রবেশ করে। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে 1 দফা আন্দোলনের মাঠে নামে তারা। 24 এপ্রিল রাতে ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তনজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে ভিসি এবং প্রভিসিকে অব্যাহতির ঘোষণা দেন। 1 মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়। বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এম মশরুর রিয়াজ বলেছেন, বিদেশি বিনিয়োগ নিয়ে কথার ফুলঝুরি বিপরীতে গত 10 মাসে এমন কোনো সংস্কার হয়নি যা একজন বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারে। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন FICCI-এর আলোচনায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর ফাঁকিবাজদের কাছ থেকে কোনো কর্মকর্তা কত কর আদায় করল তা মূল্যায়নের ঘোষণা থাকবে আগামী বাজেটে। সহকর্মী রিজভী নওয়াজের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এবং ICAB-র যৌথ আয়োজনে আগামী বাজেট নিয়ে আলোচনা। ব্যবসায়ী এবং কর পরামর্শকদের উপস্থিতিতে মূল প্রবন্ধে সংস্কার ইস্যুতে হতাশা প্রকাশ করে বলা হয়, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর টুকটাক কিছু সংস্কার করেছে, তবে তা যথেষ্ট নয়। Unfortunately, if you ask me, has there been reforms in the last 10 months for trade and investment, including FDI? I'll have to say no. The role of customs is thought as someone who's going to collect more and more tax. The role of customs is not to collect tax. In fact, the role of customs is to facilitate trade. For large foreign invested firms that are already maintaining their IFRS compliant financials, we propose exemption from duplicative tax forms and books. এবার না পারলেও পরবর্তী বছর থেকে বাজেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বান্ধব নীতির ঘোষণা থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। Tax avoidance and evasion by your non-compliant taxpayer basically create more pressure on our compliant taxpayers. জুলাই বিপ্লবের সরকার পতনের পরও সামষ্টিক অর্থনীতিতে চ্যালেঞ্জগুলো আগের মতোই খাদের কিনারে রয়ে গেছে বলে মনে করেন আলোচকরা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মতো প্রশাসক দিয়ে চলছে গাজীপুর সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে মেয়র এবং কাউন্সিলর সহ কোনো জনপ্রতিনিধি না থাকায় দেশের বৃহত্তম এই সিটিতে নাগরিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। নগরবাসীর অভিযোগ, নগরীর উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। সামান্য বৃষ্টিতেই শহরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ছে। প্রিয় দর্শক, গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন আক্তার হোসেন। মনোরম সবুজ আর শিল্প কারখানার মিশেলে গড়ে ওঠা গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় 65 লাখ লোকের বাস। জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন এ নগরীতে আসেন আরও কয়েক লাখ মানুষ। 19 আগস্ট দেশের সব সিটি কর্পোরেশনের মতো গাজীপুরেও মেয়র সহ 57 জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়, নিয়োগ দেওয়া হয় প্রশাসক। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি না থাকায় থমকে আছে উন্নয়ন সহ সব ধরনের নাগরিক সেবা। আসলে জনগণের সেন্টিমেন্ট কিন্তু জনপ্রতিনিধিরাই বুঝে। ওনারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত লোকজন, ওনাদের
যে পর্যন্ত সময়, যে কয়টা পর্যন্ত অফিস করার নিয়ম, ওনারা ওই পর্যন্ত অফিস করে। এরপরে জনগণকে নিয়ে চিন্তা করার মতো সময় ওনাদের নেই। এখন সব কাজ বন্ধ, সব এলাকায় মানুষ খুব অশান্তির মধ্যে আছে। কোনো রাস্তাঘাটের কাজ হচ্ছে না, যেই কাজ হয়েছিল সেটা সেইভাবে পড়ে রয়েছে। সেই জায়গা দিয়ে আপনার কোনো ধরনের রিক্সা, গাড়ি ঘুরি কোনো কিছু চলাচল করতেছে না, মানুষ হাইটে চলাচল করতেছে। এখন সিটি কর্পোরেশন কোনো জবাবদিহি করতে হয় না, ওনারা ওনাদের মতন কাজ করে, আমরা নগরবাসী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ট্রেড লাইসেন্স ইস্যুর মতো জরুরি সেবাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। ময়লা অপসারণ, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমেও ধীরগতি। কোথাও কোথাও সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর চুরি ছিনতাই বেড়ে জননিরাপত্তা হুমকির মুখে। প্রতিটা ওয়ার্ডই অভিভাবক শূন্য হয়ে পড়েছে, প্রতিটা ওয়ার্ডেই ছিনতাই, রাহাজানি, অনেক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। বিভিন্ন দীর্ঘসূত্রতা হচ্ছে, যার কারণে আমাদের যে নাগরিক সেবা তা বিঘ্নিত হচ্ছে। সামাজিক পারিবারিক কলহ, এই সমস্ত কাজে আমরা অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছি, যেহেতু আমাদের এলাকায় বর্তমান সিটি কর্পোরেশনের কোনো স্থায়ী কাউন্সিলর নেই। তবে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রতিনিধি না থাকলেও জনগণের কথা শুনছেন তারা। ভোগান্তি কমাতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দিয়ে সব ধরনের নাগরিক সেবা অব্যাহত রাখা হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে কোনো ফাইল জমা নেই, আমরা দিনের কাজ দিনে শেষ করছি। আর জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সচিব আছে, তাদের মাধ্যমে আমরা সমস্যাগুলো শুনছি এবং সমাধান করছি। আমাদের কাছে কেউ সেবা পেতে আসলে আমরা যত দ্রুত সম্ভব সেটা করে দিচ্ছি। দীর্ঘদিন অভিভাবক শূন্যতা স্থবির হয়ে আছে আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ও নাগরিক সেবার কার্যক্রম। কবে মিলবে এর থেকে পরিত্রাণ জানে না কেউ, সবাই তাকিয়ে আছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের দিকে। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, ভারতের পতাকাবাহী জাহাজে পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সেনাদের প্রস্তুতি নিশ্চিত করা উৎক্ষেপণের লক্ষ্য মন্তব্য। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ BJUCর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা মুক্ত গণমাধ্যম নিয়ে নানা দিক তুলে ধরেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম, স্বদেশ বিজিতার সম্পাদক ও প্রকাশক অশোক ধর, মানবাধিকার খবরের সম্পাদক রিয়াজউদ্দিন, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র খান নজরুল ইসলাম হান্নান, নজরুল ইসলাম তামিজি সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয়। শনিবারে এই সিদ্ধান্তের পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান সামরিক বাহিনী বরাত দিয়ে AFP জানায়, শনিবার 450 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণের উদ্দেশ্য সেনাদের প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও বাড়তি চালন ক্ষমতা সহ কারিগরি বৈশিষ্ট্যগুলো যাচাই করা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের উপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। তবে হামলার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি পাকিস্তানের। স্বাধীনভাবে এই হামলার তদন্তেরও আহ্বান জানিয়েছে দেশটি। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। নিউ মেক্সিকোতে শুরু হয়েছে উত্তর আমেরিকার বৃহত্তম পাও উৎসব। উৎসবে রাজকীয় পোশাক পরে ছন্দময় ঢোলের তালে তালে নেচে আনন্দ করেন অংশগ্রহণকারীরা। আমেরিকান আদিবাসী নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ এবং কারিগরদের সমাবেশ উৎসবকে করে তোলে মোহনীয় ও আকর্ষণীয়। এই অনুষ্ঠানে মিস ইন্ডিয়ান ওয়ার্ল্ডের মুকুট পরানোর পাশাপাশি থাকে ঘোড়ার কুচকাওয়াজ।
1800 সালের দিকে মার্কিন সরকার উত্তর এবং দক্ষিণ সমভূমিতে বসবাসরত উপজাতিদের জমি দখল করায় সমভূমি এবং কানাডার দক্ষিণ প্রেরির মানুষদের মধ্যে আন্ত উপজাতি সংহতি দেখা দেয়। এতে নতুন মাত্রা পায় পাও উৎসব। আধুনিক পাওতে এখনও ঐতিহ্যের উপাদান রয়েছে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরায় খেতে কেটে রাখা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে ধান। শ্রমিক সংকটে খেতে থাকা বাকি ধানও ঘরে তুলতে পারছে না কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পাবনায় ঐতিহাসিক ইছামতি নদীর খনন কাজ শুরু করেছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। শহরের লাইব্রেরি বাজার পুরাতন ব্রিজের পাশে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। এ সময় পাবনা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং খনন কাজ বাস্তবায়নকারী সেনাবাহিনী কর্মকর্তা সদস্যরা উপস্থিত ছিলেন। সাথিয়ার জগন্নাথপুরের মাধবপুর ক্লোজার পয়েন্ট থেকে খনন কাজ শুরু হয়েছে। নদীটি প্রবাহমান করতে পদ্মা এবং যমুনা নদীর সাথে বিভিন্ন লিঙ্ক চ্যানেলগুলো সচল করার পাশাপাশি সৌন্দর্য বর্ধনে বিভিন্ন স্থানে ছোট বড় 23টি সেতু নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এখন দেখবেন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসি এর সূচক 38 পয়েন্ট বেড়ে 4956 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। হাতবদল হয়েছে 395টি কোম্পানির 399 কোটি 33 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 72 কোটি 70 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 290টির, কমেছে 67টির এবং অপরিবর্তিত রয়েছে 38টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি, জানালেন রোহিঙ্গা বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটকে প্রত্যাবাসনের সুযোগ মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় রাশিয়া। বিএনপি মহাসচিব রুশ রাষ্ট্রদূতের বৈঠকে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ। সংসদের মেয়াদ 5 বছর রাখাতে 12 দলীয় জোটের সুপারিশ। ঐকমত্য কমিশনের একার পক্ষে দলগুলোর মধ্যে মতৈক্য প্রতিষ্ঠা সম্ভব নয় মন্তব্য। 2 উপদেষ্টার পিএসপিও এবং এনসিপি নেতার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা। এবং কুয়েটে 2 মাসের বেশি সময় পর শিক্ষা কার্যক্রম শুরুর কথা থাকলেও পাঠদান বিরতিতে শিক্ষকরা, লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।